বুবু, হাই বুবু। বল। আব্বা তোমার বাইরে মার সঙ্গে ডাকছে। আমি এখন বাইরে যেতে পারবো না। বুবু, এমনি সারাদিন ঘরের মধ্যে বন্দি হয়ে থাকলে চলবো? উঠো আর বাইরে যাও। উফ, যা তো এখান থেকে। আমার বিরক্ত করিস না, আমার একা থাকতে দে। বুবু উঠো না, উঠা বসো আর আব্বার কাছে যাও। যাও। আব্বার কাছে গেলে কি হইব? তোর দুলাভাইকে ছাড়া পেয়ে যাইব? এটা তুমি কেমন কথা বলা বুবু? দুলাভাইরে যদি কেউ জেলখানা থেকে সারাইতে পারে সেটা আব্বাই পারবো। আব্বা ছাড়া দুলাভাইরে কেউ সারাইতে পারবো না, আব্বা পারবো না। আব্বা পারবো না কারণ আমার জামাই খুনের মামলায় জেলে গেছে। তার এই পৃথিবীর কেউ সারাইতে পারবো না। বুবু, দুলাভাই খুন করে নাই। তোর দুলাভাই খুন করে নাই, তুই দেখছোস? না দেখলে কি হয়েছে? আমি বুঝি না, দুলাভাই খুন করার মতো মানুষই না। না, সে খুন করার মানুষ না, কিন্তু সে একটা ঝামেলা বাজানোর মানুষ। বিয়ার পর থেকে সে একটা না একটা ঝামেলা বাজায় আমার জীবনটা 12টা বাজায় দিছে। এতবার তারে বলছি যে সব জায়গায় ঢুকো না, সব জায়গায় সব কথা বলতে হয় না, সব ঝামেলার মধ্যে ঢুকতে হয় না। কে শুনে কার কথা? এই যে নিজে পাকনামি করে এখন জেলে ঢুকছে। এখন বুঝতেছে না মজা? জেলে গেছে তো কি হয়েছে, আবার বাইরে হইব। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না তো। চিন্তা করবো না তো কি করুম? মানুষটা জেলের মধ্যে আছে, মানুষটা কি জানি খাইতেছে, কেমনে ঘুমাইতেছে, কত কষ্টই না জানি করতেছে। এসব ভাইব না তো বুবু, তুমি তো আব্বার কাছে যাও, আব্বার সাথে যাই একটু কথা বলে যাও। আব্বার সাথে কি কথা কমু? আব্বা তো ভালোই হয়েছে, আব্বা তো এমনি আমার জামাইরে দেখতে পারতো না। আমার জামাই এখন জেলে না, আব্বা তো খুশি হওয়ার কথা। বুবু, তুমি কিন্তু আব্বারে ভুল বুঝতেছো। আব্বাও কিন্তু দুলাভাইরে কম ভালোবাসে না। দুলাভাই জেলে যাওয়ার পর থেকে কিন্তু সব থেকে বেশি টেনশন আব্বাই করছে। আমি, তুমি, জামাল ভাই যেমন, আব্বার কাছে কিন্তু দুলাভাই ঠিক তেমন, তার সন্তানের মতো। আপনার শ্বশুর ওই যে আদম আলী তালুকদার, সে তো প্রায় আপনাকে অপমান করে। আপনি কি তার গায়ে হাত তোলেন নাকি? ছি ছি স্যার, এটা আপনি কি বলেন? মানে আমার শ্বশুর বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, ওনার গায়ে হাত তোলা এটা কি স্যার শোভা পায়? না না না, মোটেও শোভা পায় না। তবে চেয়ারম্যানের ওই যে যেসব ছেলেপেলেরা আছে ওদের গায়ে হাত তোলা খুব শোভা পায় না। আচ্ছা, এখন যদি আমি আপনাকে বলি যে আপনি ওই আপনার শ্বশুরের সাথে বুদ্ধি পরামর্শ করে এই ঘটনাটা ঘটিয়েছেন। না স্যার, আমার শ্বশুর স্যার এইসব বিষয়ে উনি আমার কাছ থেকে কখনোই বুদ্ধি পরামর্শ নেন না স্যার। ও আচ্ছা, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তারপরে বলেন। আরে মেয়ে, তারপরে কি ঘটনা ঘটলো সেটা বলেন। ও স্যার, ওই যে একই কথা, ওই আমি চোট দিলাম, ওরা উচ্চবাচ্য করলো, আমিও উচ্চবাচ্য করলাম, তারপরে আমি আমার মতো করে চলে গেলাম, ওরা ওদের মতো করে চলে গেল, ঘটনা শেষ। বাহ, ঘটনা শেষ না? আপনি নিজে ওই ছেলেকে মাটির মধ্যে পুঁতে রাখার কথা বলেছেন স্পষ্ট করে, এবং তাকে খুন করবেন এটা বলেছেন। স্যার এটা তো একটা কথার কথা স্যার, রাগ উঠছে এই কারণে বলে বলছি স্যার। কেউ ওই যে খুন করার কথা বললে, পুঁতে ফেলার কথা বললে এটা কি স্যার কেউ করে? কথার কথা বলছে। কথার কথা বলছেন না? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি যেগুলো বলেছেন তাহলে আমি তো ধরে নিতে পারি যে তাকে খুন করেছেন। তাহলে লাস্টটা কোথায় বলেন? স্যার আপনি এটা কী বলেন স্যার? আমি তো আমার জীবনে স্যার একটা মশা পর্যন্ত মারিনি। আর তাছাড়া স্যার আমি একটা বংশীয় ঘরের ছেলে, ইউরোপ ফেরত স্যার। তা আমি কেন স্যার খুন করব? এটা তো স্যার। হ্যাঁ, কেন যে খুন করবেন সেটা তো পরে বোঝা যাবে। কিন্তু একটা সমস্যা কি জানেন, যে আপনি বলছেন যে খুন করেন নাই, কিন্তু মায়া চেয়ারম্যান বলছে আপনিই খুন করেছেন। স্যার মায়া চেয়ারম্যান কেন বলছে স্যার সেটা তো আমি বলতে পারবো না। এইটা স্যার কোনো একটা মানে রাজনীতি করেন তো, এটা রাজনৈতিক চালও হইতে পারে স্যার। মানে রাজনৈতিকভাবে আমাকে হেওয়া প্রতিপন্ন করার জন্য স্যার এটা হইতে পারে, মানে আমাকে, আমার শ্বশুরকে। না কচি সাহেব, আপনি ভুল জায়গায় আছেন। কেন স্যার? এইটা এখন আর ওই রাজনীতি হে প্রতিপন্নের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা অনেক দূর সিরিয়াস হয়ে গেছে। হ্যাঁ, এদিকে মায়া চেয়ারম্যান বলছে যে আপনি খুন করছেন, আর আপনার এলাকার লোকজন তারাও মিছিল করছে আপনার বিরুদ্ধে। আপনার ফাঁসি চাচ্ছে, আর আমারও উপর মহল থেকে অনেক চাপ আসছে। স্যার আমি এখন তাহলে কী করবো? আমি তো স্যার নির্দোষ, আমি তো স্যার খুন করি নাই। একটা চর মারার ফলে স্যার এত কিছু ঘটতেছে। আমি যদি সত্যি সত্যি খুন করতাম তাহলে স্যার কী হইতো আমি বুঝতে পারতেছি না। ও তাহলে আপনি কিছুই বুঝতে পারছেন না, না? আচ্ছা কচি সাহেব, আপনি যে খুন করেননি এর কোনো প্রমাণ দিতে পারবেন? স্যার এটা প্রমাণ দেওয়াটা তো কঠিন, কিন্তু স্যার আমাকে তো এখানে আটকে রাখছে, আমি কিভাবে প্রমাণ দিব? মারে, তুই সারাদিন ঘরের ভিতরে বসে থাকস কেন? এমনি
জামাইয়ের জন্য মন খারাপ, সেই জন্য বাইরস না, তাই না? মারে, আমার বিয়ার ঠিক 3 মাস পরে আমার নামে একটা মিথ্যা রাজনৈতিক মামলা হয়েছিল। আমি নাকি কার বাড়ি পুরাই দিছি। তো পুলিশ আইসা আমারে থানায় ধরে নিয়ে গেছে। থানায় আমারে ধরে নেওয়ার কারণটা হইতেছে যে আমার নামে মামলা করছে সে একটু প্রভাবশালী ছিল, আর সে আমারে খুব একটা পছন্দ করতো না। কিন্তু আমি ঠিকই 7 দিন পরে বাইরে আসছি। কিন্তু এই যে 7 দিন আমি ভিতরে ছিলাম না, তোর মা নাওয়া খাওয়া বন্ধ করে একদম বিছনা করে গেছিল। আমি সারা পেয়ে আইসা দেখি তোর মায়ের এই অবস্থা। তোরা মাইয়ারা মায়ের জাত তো, আল্লাহ তোদের ভিতরে দুনিয়ার মায়া মমতা দিয়া রাখছে। আর সবচেয়ে অবাক হইল যে সবার জন্য তোদের সমান মায়া। নিজের বাপ মার প্রতি যেমন মায়া, নিজের সন্তানের প্রতি সেরকম মায়া, নিজের স্বামীর প্রতি সেরকম মায়া, তাই না? কিন্তু মারে, যারে ভালোবাসোস, যাদের রে ভালোবাসোস, তাদের কথা চিন্তা কইরা এই নাওয়া খাওয়া বন্ধ করে রাখলে তো চলবে না। এতে নিজেরও কষ্ট দেওয়া হয়, আর যার জন্য তুই নাওয়া খাওয়া বন্ধ করে রাখছস তাদেরও কষ্ট দেওয়া হয়। আব্বা, আমি কোনোভাবেই মানতে পারতেছি না তুমি জামাই জেলে। আরে মারে, আমি যখন জেলে ছিলাম তোর আম্মা কি এটা মানতে পারছিল? সেও মানতে পারে নাই। সে তো মনে করছে আর জীবনে আমারে ছাড়বে না, আমার জেল জরিমানা না হইয়া সরাসরি ফাঁসি হইয়া যাইব। তুইও তো তোর মার মতন ভাবতেছস। তুই মনে করতেছস জামাই বাবা জেলে তুই আর দেখতে পারবি না, সে আর ছাড়া পাইব না, তার ফাঁসি হইয়া যাইব। পাগলি মেয়ে, সেও ঠিক দেখবি আমার মতোই জেল থেকে ছাড়া পেয়ে যাইব। হয়তো সময় কিছুদিন বেশি লাগবো, খুনের মামলা তো, কিন্তু মামলা তো মিথ্যা, কাজে দেখবি তার কোনো বিপদ হইব না। কান্দিস না। আদম কাকা, আদম কাকা, আদম কাকা। আব্বা তো ঘরে নাই, মার সঙ্গে আছে। কিন্তু তোমার মুখে তো শুকনো থাকতেছে কেন? কি হয়েছে? কই কিছু হয় নাই তো, ঠিক আছে আমি। কি হয়েছে সত্যি করে কও আমারে। বললাম তো কিছু হয় নাই, ঠিক আছে। তুমি সারাদিন কিছু খাও নাই তাই না? আচ্ছা, এত কথা কইতেছো কেন? যাও আব্বার কাছে যাও। না, আমি তো তোমার না খাওয়ায়া আব্বার কাছে যাবো না। একদিন না খায় থাকলে কিছু হয় না। কইছে তোমারে আমি যে মাঝে মাঝে না খেয়ে থাকি, তখন তুমি আমার জন্য খাবার নিয়ে যাও কেন? তুমি নিয়ে যাতে আমার খাওয়াই দাও কেন? তোমার সিচুয়েশন আর আমার সিচুয়েশন এক না। তুমি আমার বাড়ির অবস্থা বুঝো না? তুলা ভাই জেলে, এই অবস্থায় কি আমরা খাওয়ানোর কথা চিন্তা করতে পারি? আরে কাকা কাকি বুবু তারা তো এমনি অনেক দুশ্চিন্তার ভিতরে আছে। তুমি কই তাদেরকে একটু সান্ত্বনা দিবা, বাড়ির ভিতরে রান্না বান্নার ব্যবস্থা করবা, তাদের খাওয়ানোর চেষ্টা করবা। আর তুমিও দেখি টাকা মতন দুঃখে গা বাসাইতেছ, তাহলে সান্ত্বনা দিব কি? আমি গেছিলাম বুঝাইতে আমারে, উল্টার ঝাড়ি খাইছে। এখন তুমি যাও আব্বার কাছে যাও, আব্বা মানে তোমার জন্য অপেক্ষা করতেছে। না, তোমারে না খাওয়ায় তো আমি কাকার সাথে থানায় যাব না। আর ঝড়ের দিকে পেটের দিকে তাকাইলে হয় না। আর না খায় কিন্তু আমি একাই নাই, তুমিও না খেয়ে আসো। আর কে না খাই আছে? আমি খাইছি তো, খাইছি। মিথ্যাটাও ঠিক মতো কইতে পারো না। আমি জানি তুমি খাও নাই, আর কেন খাও নাই সেটাও জানি, তোলা ভাইয়ের জন্য। আসলে আম্মা রান্না করছিল বুঝছো, খাবারও সামনে দিছিল, দুলাভাইয়ের কথা যখন মনে পড়লো তখন আর খাইতে পারলাম না বুঝছো। ঠিক আছে, আমি কাকার কাছে যাইতেছি, তুমি খায় নিও। খারাপ বেদানা, সামান্য একটু কথা আছে। কি কথা? আমি আমি অনেক শোকের মধ্যে আছি, আমার একটু সান্ত্বনা দাও বেদানা। শোকের মধ্যে আছেন মানে কি শোক? কি বলবো বেদানা, দুঃখের কথা, সে কথা মনে উঠলে করে আমার তল পেট ব্যথা।
মর্মান্তিক কিছু ঘটনা ঘটতে গেছে। আমার যে চাচাতো ভাই আছে না সুমনকে আদম আলীর জামাই কচি নির্মমভাবে আত্মহত্যা করছে, সে খবর তো মনে হয় পাইছো। এই কারণে আমার অনেক শোক, আমার একটু সান্ত্বনা দাও প্লিজ। যেই মানুষ দুঃখ পাইয়া নিজে আইয়া কয় আমার হাত দাইদা সান্ত্বনা দাও, সেই মানুষের কিসের দুঃখ? এটা তুমি কেমন কথা কইলা বেদানা? আমার মনের দুঃখান বনে যাওয়ার অবস্থা, আর তুমি কাও আমার কোনো দুঃখ নাই। এই সমস্ত নাফারমানি কথা পাইছো কই বেদানা? আপনি যান তো, আপনি বলে যান, জঙ্গলে যান, জেনে যাবেন, যান, আমার বিরক্ত করেন না আল্লাহর রস্তে। নাহলে কিন্তু চেয়ারম্যানের কাছে নালিশ করে দিব আমি আপনার নামে। দাও দাও, যাই চেয়ারম্যানের বিচার, চেয়ারম্যানের দাও, মেম্বারের দাও, যে আদালতে তুমি দাও বিচার দাও, তারপর আমি সেই আদালতে দাঁড়াই কম। বেদানা, আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসার অপরাধে যদি আমার গলায় ফাঁসি রশি পড়বে, তারপর আমি তোমার ভালোবাসি বেদানা। তাইলে এক কাজ করেন, কাও বেদানা, কি কেস কাও? যাইয়া কচু গাছের লগে গলায় ধরে দেন, তাইলে যদি আপনার কোনো লাভ হয়, কারণ আমার পিছনে ঘুরে তো আপনার কোনো লাভ হবে না। আমি তো তোমার কাছে প্রেম ভিক্ষা চাইতে আসি নাই বেদানা, আমি তোমার কাছে একটু সান্ত্বনা চেয়েছি, একটু সান্ত্বনা দাও। আপনার ভাইরা না মরে যদি আপনি মরতেন, বিশ্বাস করেন আমি যে কি খুশিটা হইতাম। পশ্চাৎ লোক কোয়ানকার। বেদানা আমি কিন্তু স্টক কর্ম কইলাম। তুই স্টক কর না, জোলা কলেরা এমর, তাতে আমার কি? শয়তানের ঘরে শয়তান। দুনিয়ার সবাই আমার চেনলো, শুধু তুমি চেনলা না। কাকা, আপনি এখানে বসে আছেন? আমি তো আর আপনার খুঁজতেছিলাম। এমনি বসে আছি। আচ্ছা মাসুদ, আমি আমার জামাইরে অনেক বেশি বকাঝকা করতাম, তাই না? হঠাৎ কাকা এই কথা জিজ্ঞাসা করতেছেন? না, এমনি। আসলে আমার নিজের ছেলে তো বিদেশে থাকে, জামাইরে তো আমি নিজের ছেলেই মনে করতাম, সেই জন্য তারা বকাঝকা করছি। জামাইলারে যেমনি বকতাম, কচিরিও ঠিক সেইভাবেই বকছি। আমি একটু রকচটা মানুষ, জামাইলার লগেও জীবনে কোনোদিন ভালো করে কথা কই নেই, কিন্তু বিশ্বাস কর বাপ, আমার কিন্তু সবার জন্য মনটা পুরায়। ওই যে একটা কথা আছে না, যে শাসন করতে জানে সে সোয়াগ করতেও জানে। আপনি তো আমার ঘরে সোয়াগ করেন, শাসন তো আপনিই করবেন। আর আপনি তো জানেন কাকা, আমার নিজের বাপ বিদেশ থাকে, এর জন্য আপনি আমার বকলে আমার কোনো সময় খারাপ লাগে না। দুলাভাই কিন্তু সেম, আপনি যে বকেন দুলাভাই কখনো খারাপ লাগে না। আপনি আমার কথা বিশ্বাস করেন। জামাইটা আমার লেগে বিপদে পড়ে গেল, মায়া চেয়ারম্যানের সব ক্ষোভ হয়েছে আমার উপরে ক্ষোভ মিটাইতে গিয়ে সে আমার জামাইটারে জেলে ঢুকাই দিল। উপরে আল্লাহ আছে কাকা, চিন্তা করেন না। মায়া চেয়ারম্যানের একদিন এরকম এক অবস্থা হইব, আপনার পায়ে আইসা পড়বো সে, কথাটা মনে রাখি। কেউ আমার পায়ে আইসা পড়ুক এটা আমি চাই না, আমি চাই খেলে আমার জামাইটা সারা পায়ে যাক। চল একটু থানায় যাবো, চল। চলেন। বুবু, আব্বার সাথে কথা বলছো? হ্যাঁ বলছি তো। কি বলছো? কি বলছি ওটা জানি না, তুই কি করবি? না মানে তোমার মনটা ভালো হইলো কিনা সেটা একটু বোঝার চেষ্টা করতেছি। তোর তো বিয়ে হয় নাই, বিয়ে হইলে বুঝতি জামাই জেলে থাকলে মন ভালো থাকে না খারাপ থাকে। তুমি কি রাগ হইলো আমার সাথে? আমি কিন্তু রাগ হওয়ার জন্য তোমার কিছু বলি নাই। তুই না মাসুদের লগে প্রেম করস, মাসুদের জেলে নিলেই তো বুঝবে কেমন লাগে। ও আমার বাড়িতে আছে, শুনে ফেলবো তো। আগামী 2 দিন তুই আমার লগে কথা কবি না। যদি আমার লগে কথা কস তাহলে তোরে খুন কইরা আমি আমার জামাইয়ের লগে জেলে গিয়া থাকুম। কাকা হ্যাঁ। আসেন তো, একটু দোকানে যাবো, কাজ আছে। আরে এখন আবার দোকানে কি, সন্ধ্যা হয়ে যাবো কত? 2 মিনিট লাগবে, চলো আসেন। কাকা আসেন। আরে আসতেছি রে বাবা, আসেন, আসেন। আসি তো। বসেন বসেন। এই বুঝলো, 1 কাপ চা দে, সাথে একটা রুটি দিবি। তুই এখন চা খাবি? হ্যাঁ কাকা চা খামো, আপনি চুপচাপ করে বসেন তো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, চিনি একটু বাড়াই দিস, তাড়াতাড়ি বানা। তুই চিনি বেশি খাস? হ্যাঁ কাকা আমি চিনি বেশি। আমিও বেশি খাই, কিন্তু তোর চাচি যে কি ঝামেলা করে এটা নিয়ে। এই নেন এই চাটা আর এই রুটিটা, আপনি খাইবেন না। আরে আমি চা রুটি খাবো কেন? তুই না চা খাবি বললি। আমি খামো না, আপনি তো সারাদিন কিছু খান নাই। তাছাড়া আপনি বাড়িতে আজকে রান্না বান্না হয় নাই। আবার কইতেছেন থানায় যাইবেন,
তারা গেলে তো আস্তে আস্তে রাত হইব, তাই আপনি এই চাটা রুটিটা খায় নেন। আমার বাড়িতে কেউ এক দানা খাবার মুখে নেয় নাই। জামাইটা জেলে পড়ে আছে, আমার গলা দিয়া খাবার নামবো না রে বাপ, আমি খাবো না, তুই খা। কাকা, মাঝে মাঝে খাইতে ইচ্ছা না করলেও খাইতে হয়। মরা বাড়ির মানুষ কি খাবার খায় না? খায় তো, কারণ তাদের তো বাঁচতে হবে। আমরা যদি বাচ্চাই না থাকি তাহলে লড়াইটা করবো কেমনে? আমার কথাটা একটু শোনেন, আপনি এই রুটি আর চাটা খান কাকা। কাকা আপনার টেনশন করেন না, আমি জবারে বলে আসছি বাড়ির সবাই জবা খাওয়াই দিব। আর আপনার ছেলে তো এখন বিদেশে, আপনার ছেলে যদি থাকতো তাহলে কি আপনি এরকম জোর করতো না খাওয়ার জন্য? বলেন কাকা, মনে করেন আমি আপনার ছেলে। তোরা এত সুন্দর কথা শিখছস, তগ কথার পিঠে কোনো কথাই আর কওয়া যায় না। তগ কথা শুনলে চোখে খুঁজতে জানি পানি চলাস। তুইও তো সারাদিন কিছু খাস নাই। বুঝলো, আরেক কাপ চা দে আর একটা রুটি দিস। কাকা আমি খামো না। চটকনা দিয়ে একদম দাঁত ফেলাই দেবো ফাঁসি। তুই না কইলি তুই আমার পোলার মতো, তাহলে তো আমি তোর বাপ হই। বাপের আদেশকে অমান্য করে রে বেদ। খুব ভালো মাসুদ, আজ থেকে চাচা তোমার বাপ হয়ে গেল। নাও নাও খাও। আসলে হয়েছে কি, এই সুজনকাঠি গ্রামে এইভাবে যদি একে অপরের সবার সাথে সুসম্পর্ক ভালো ব্যবহার করতো তাহলে এই গ্রামের সার্থকতা থাকতো, মানে নামের সার্থকতা থাকতো। আমার খুব ভালো লাগতেছে কাকা, আমার কাপ খাই এই সুখে। আমরা তো সবসময় চাই গ্রামের সব মানুষ সবসময় সুসম্পর্ক থাকুক, একসাথে মিলামিশা থাকি। তুই মায়া সারমানি তো হইতে দেয় না। শোন, কি অবস্থা, কেমন আছো? খুললে দেব না ভাই? খোলা যাইবে না, নিষেধ আছে। আচ্ছা খুললে দিতেছি, তোর গায়ে তেমন বল নাই আর শক্তিও নাই, গায়ে সমস্যা নেই, চিল্লে চিল্লি উঠবি না খালি। ভাই পানি খাবো, একটু পানি। হ্যাঁ পানি খাবো ভাই, পানি খাবি? পানি খাবো। আচ্ছা তাই আমি আইতেছি পানি। আচ্ছা কচু সাহেব, জি স্যার। আপনি তো ইউরোপে ছিলেন, তা কত বছর ছিলেন? স্যার 8 বছর। 8 বছর। কোন দেশে ছিলেন? স্যার কোন দেশে ছিলাম না স্যার, স্যার আমি তো 25টা দেশে স্যার ঘোরাফেরা করছি। আজকে এই দেশে, কালকে এই দেশে। স্যার ওই দেশের লোকজন আমারে যে পরিমাণ সম্মান করছে, মানে সেটা যদি আপনি নিজের চোখে দেখতে পারতেন তাহলে কিন্তু স্যার আপনি আমার থানায় উঠে আনতেন না স্যার। এখন আপনারা যেরকম আমি সার সার করতেছি, ওই দেশের লোকরা আমার ওইরকম সার সার করে না, অন্য কোনো অর্থে না স্যার, সম্মান করে বলতেছি স্যার, সম্মান অর্থে। শোনেন কচু সাহেব, জি স্যার। এই চাপাবাজ মানুষকে কিন্তু পুলিশ পছন্দ করে না। হ্যাঁ বুঝছেন, এটা খুব খারাপ জিনিস। আপনি আসলে ঠিক করে বলেন যে আপনি কোন দেশে ছিলেন? স্যার ইতালি ছিলাম। ও ইতালিতে। কী কাজ করতেন? স্যার আমি একটা রেস্টুরেন্টের এমডি ছিলাম। এমডি মিন্স? স্যার এমডি মিন্স ম্যানেজিং ডিরেক্টর। আবারও চাপাবাজি? স্যার আসলে স্যার আমি একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতাম, মানে ওই যে মানুষকে খাবার দাবার সার্ভ করতাম স্যার। এটা সত্যি স্যার, এটা সত্যি। না এটা আমি বিশ্বাস করলাম। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ। তারা জন্মের পাও